কলকাতা থেকে ট্রেনে চেপে কয়েক ঘন্টার পথ পেরিয়ে আজকে যাব এমন এক পাহাড়ি গ্রামে যেখানে চারিদিকে শুধু সবুজ গাছপালা, ফুলে সাজানো বাগান আর মেঘ যেন জানলার ঠিক সামনে এসে দাঁড়ায়। এই ট্রিপে আমরা থেকেছি পাহাড়ের কোলে এক সুন্দর হোমস্টেতে, ঘুরেছি মনোমুগ্ধকর 3 চুলে ভিউ পয়েন্ট, রং বেরঙের ফুলের গাছ ও পাইন বন দিয়ে সাজানো প্রকৃতির অপূর্ব সৃষ্টি লামাহাটা ইকো পার্ক। এই টেলিস্কোপে করে দূরের শহর দেখতে ফ্রিতে না, 50 টাকা নিচ্ছে দেখার জন্য। কিছুক্ষণ আগে তো বৃষ্টি হচ্ছিল, পুরো জায়গাটা মেঘে ঢাকা ছিল। সব খাবারের টেস্ট অসাধারণ, দারুণ রান্না করে। এই হোমস্টে বুকিং করার জন্য ফোন নম্বর দিয়ে দিলাম ডেসক্রিপশনে। এই গাড়ি দুটো করেই আমরা টোটাল 3 দিন ঘুরবো, চাইলে বুকিং করে নিতে পারো, নাম্বার দেওয়া আছে। এই জায়গায় একটা প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই, তার উপর এই পার্কটাকে পুরো যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা আরেক লেভেল উপরে নিয়ে যাচ্ছে জায়গাটাকে। ছবি তোলার জন্য একটা দারুণ জায়গা কিন্তু। এই পুরো যাত্রায় রয়েছে পাহাড়ি রাস্তার অসাধারণ দৃশ্য, আর তার সাথে এমন কিছু মুহূর্ত যা হয়তো তোমাকেও ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে বাধ্য করবে। তাহলে চলো শুরু করা যাক 3 চুলের এই সুন্দর সফর। ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল। আমি গৌরব। এখন দাঁড়িয়ে আছি 3 চুলের হোমস্টের সামনে আমাদের। মানে এই 3 চুলে ঘুরতে আসলে কোথায় থাকবে সেটা তোমাদের দেখাবো। তার আগে কলকাতা থেকে এখানে কীভাবে আসলাম আর কোন কোন জায়গায় ঘুরলাম এতক্ষণ সেটা একবার দেখে নাও। 9 জুলাই বিকেল 5:30। অপেক্ষা করছি আমাদের যাদবপুর স্টেশনে বসে। স্টেশনের দোকানগুলো দেখে যদি মনে হয় অনেকদিন আগের ভিডিও, তাহলে তুমি ভুল করবে। দশ মিনিটের মধ্যেই ট্রেন ঢুকলো। ট্রেন এই সময় ফাঁকাই থাকে, তাই উঠেই বসার জায়গা পেয়ে গিয়েছিলাম। শিয়ালদা স্টেশন পৌঁছতে সময় লাগলো 20 মিনিট। নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেন আরও 1.5 ঘন্টা পরে ছাড়বে, তাই সোজা চলে এলাম এখানকার এসি ওয়েটিং রুমে। 1 ঘন্টা থাকতে 12 টাকা নিয়েছিল। ভিতরে কোনো ভিডিও করতে দেয় না। 30 মিনিট আগেই বেরিয়ে এসেছিলাম, কারণ ডিনারের জন্য কিছু কিনতে হবে। চলে আসলাম রেলওয়ের এই জন আহার রেস্টুরেন্টে। অনেক ধরনের থালি বা কম্বো পেয়ে যাবে, দামও খুব একটা বেশি না। এরপর শিয়ালদা থেকে ধরবো উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেন দাঁড়িয়েছিল 11 নম্বর প্ল্যাটফর্মে। 3AC-তে টিকিট প্রাইস 920 টাকা আর স্লিপারে 345 টাকা। সপ্তাহের প্রতিদিনই ট্রেনটা ছাড়ে। এইসব ট্রেনের সব থেকে যেটা খারাপ লাগে আমার, সেটা হলো এই সিটগুলো। শুয়ে পড়লে আর উঠে বসা যায় না, তাই প্রত্যেকবার সাইড আপারেই বুকিং করি। সেখানে এরকম কোনো অসুবিধা নেই। 7:40 মিনিটে ট্রেন ছাড়লো শিয়ালদা থেকে। যেতে সময় লাগবে 10 ঘন্টা 35 মিনিট। মানে নিউ জলপাইগুড়ি আসার কথা ছিল ভোর 6:15-তে, কিন্তু 35 মিনিট দেরি করে 6:50-এ ট্রেন ঢুকলো। ওয়েটিং রুম থেকে একটু ফ্রেশ হয়ে যাচ্ছি এখন বাইরের দিকে। 11 ঘন্টা লাগলো আসতে। এনজেপি স্টেশনের বাইরে পার্কিংয়ে দাঁড়িয়ে আছি এখন। 8টা বাজে এখন। এই গাড়ি করে আমরা ঘুরবো। ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, বুকিং করতে চাইলে করতে পারো। প্রথমে গিয়ে ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে শুরু করবো আমাদের 3 চুলে ভ্রমণ। আমরা এই 15 জন এসেছি গ্রুপ ট্যুরে। একটা গাড়ি এখানে আর একটা গাড়ি পেছনে আছে। একটা জায়গায় চলে আসলাম ব্রেকফাস্টের জন্য। 15 মিনিট লাগলো আসতে। এই সামনে হচ্ছে ইস্টার্ন বাইপাস রোড। এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে, তার উল্টো দিকে হচ্ছে এই রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম কিছু লেখা নেই, লেখা শুধু গাঙ্গুলি। চলো, সৌরভ গাঙ্গুলি রেস্টুরেন্ট। কি মেনু আছে? চিকেন মোমো। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি এখানে। সব খাবার এখন অ্যাভেলেবেল হয়নি বলছে। ওই পুরি সবজি, স্যান্ডউইচ, মোমো এগুলোই পাওয়া যাচ্ছে আপাতত। আর আমি খাচ্ছি হচ্ছে ছোলে বাটোরে। রেস্টুরেন্টটা বেশ ভালো সাজিয়েছে, লাইট ফাইট দিয়ে, এসিও আছে। এই দিয়ে গেল ছোলে বাটোরে। আধ ঘন্টা লাগলো আসতে। দেখি খেয়ে কেমন লাগে। মোমো আর ছোলে বাটোরে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, বাকিদের খাবার আরও দেরি হয়েছে। তবে খাবারের কোয়ালিটি ভালো ছিল, টেস্ট ভালো ছিল। 120 টাকার ছোলে বাটোরে বেশ পেট ভরে গেল খেয়ে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, এই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃহস্পতিবার অবধি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল, তবে আজকে শুক্রবার, তবু বর্ষাকালে বৃষ্টি তো হবেই। এত অবধি যে রাস্তা দিয়ে আসলাম, সে রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই শোচনীয় বর্ষার জন্য। আপনারা এই টু যে খাবার পেয়ে যাবেন এখানে চলে আসুন। যত ট্যাবের সব আছে। দাদারা এসেছে দাদা চ্যানেল থেকে। দাদা চ্যানেলের মাধ্যমে যারা আসবেন তাদের ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, দাদা চ্যানেলের মাধ্যমে যারা আসবেন, থ্যাংক ইউ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে আসতে হবে একদম। তাহলে ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট। এবার সাইট সিন করতে করতে যাব আমাদের 3 চুলের হোমস্টেতে।
আমাদের আসলে সেবক দিয়ে আসার কথা ছিল, কিন্তু ওখানে শুনলাম নাকি ল্যান্ডস্লাইড হয়েছে, ওই জন্য একটা ঘুরে আসতে হলো। রোহিণী থেকে কাশিয়াং রোড হয়ে তিনচুলে আসলাম। এনজেপি থেকে টোটাল 6.5 ঘন্টা লেগে গেল। আর এখনও রয়েছি তিনচুলে ভিউ পয়েন্টে। এই গ্রামটার নাম রায়ক খাসমহল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5500 ফুট উচ্চতায় অবস্থিত এই ভিউ পয়েন্টে পৌঁছলেই চারিদিকে ছড়িয়ে থাকা পাহাড়, সবুজ অরণ্য আর নির্জন প্রকৃতির এক অপূর্ব মিলন চোখে পড়ে। আমরা যখন এখানে পৌঁছলাম তখন চারপাশটা ঘন মেঘে ঢাকা ছিল। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের সৌন্দর্যটা আড়াল করে রেখেছে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ঘটলো এক জাদু। ধীরে ধীরে মেঘ সরে যেতে শুরু করলো আর সামনে খুলে গেল এক অপূর্ব পাহাড়ি ক্যানভাস। দূরে সারি সারি সবুজ পাহাড়, ঘন জঙ্গলের চাদর, নীল আকাশের ফাঁকে ভেসে বেড়ানো সাদা মেঘ আর পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা ছোট ছোট বাড়িগুলো মিলিয়ে যেন জীবন্ত একটা ছবি তৈরি হয়েছিল। যদিও সেদিন ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি, তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু এমন শান্ত, নির্মল আর মন ছুঁয়ে যাওয়া পরিবেশে দাঁড়িয়ে সত্যিই মনে হয় পাহাড়ের আসল সৌন্দর্য কোনো একটি শৃঙ্গে নয়, বরং তার প্রতিটি রাস্তার বাঁকে লুকিয়ে আছে। এই টেলিস্কোপে করে দূরের শহর দেখতে পারো, কালিম্পং দেখাচ্ছে, আরো অনেক জায়গা দেখাচ্ছে। ফ্রিতে না, 50 টাকা নিচ্ছে দেখার জন্য, আর বলে দিচ্ছে এখানে ওটা এখানে সেটা। তাই আমার এই পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বর্ষাকালে তো মেঘে ঢাকা, কিছু দেখা যাবে না। আর বাকি এখানে সব ছবি তোলার জন্যই নামে। কিছুক্ষণ আগে তো বৃষ্টি হচ্ছিল, পুরো জায়গাটা মেঘে ঢাকা ছিল, এখন তাও অনেকটা খালি হয়েছে, তাই জন্য ভালো দেখা যাচ্ছে আজকে তাও। তাই বর্ষাকালে আসলে তোমার লাকের ব্যাপার, কখন কি দেখতে পাবে না পাবে। পুরো ফাঁকা হয়ে গেলে এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর না হলে এই সুন্দর চা বাগান আছে, দূরের পাহাড় আছে, দারুণ লাগছে বেশ। নভেম্বর থেকে জানুয়ারি হচ্ছে বেস্ট টাইম এখানে আসার। তবে এই তিনচুলে গ্রামে আসলে কোথায় থাকবে, কি কি দেখবে সেটা জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। সামনেই পার্কিংয়ের জায়গা আছে, অসুবিধা নেই কোনো। আর এবার গাড়ি করে আমরা যাব আমাদের তিনচুলের হোটেলে। তবে এই তিনচুলেতে আরও অনেক জায়গা কিন্তু দেখার আছে, যেমন একটা আছে লামাহাটা, ওখানে কিন্তু দারুণ জায়গা ওটা, ওখানে কালকে যাব, মানে এই ভিডিওতেই কন্টিনিউ হবে। আজকে তো আমাদের অনেক ঘুরে আসতে হলো, ওই ল্যান্ডস্লাইড হয়েছে বলে, তাই জন্য আর যেতে পারিনি। এখন তিনচুলের হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি। আমার পেছনে দেখো পুরো পাইন ফরেস্ট, একদম ঘন পাইন গাছের জঙ্গল, এখানে লেপার্ড থাকে। আর এই জঙ্গলের পাশেই আমাদের এই হোমস্টে, অভিরাজ হোমস্টে, দেখো নাম্বারও লেখা আছে। এদিকেও রুম আছে, সিঁড়ি দিয়ে ঢুকে যেতে হবে। আর আমারটা হচ্ছে এইদিকে। বেশ বড় রুম, দুটো খাট আছে, এখানে একটা ওইদিকে একটা, দুজনেই থাকবো। এই কাঁথা কম্বল রয়েছে বিছানাতেই, হ্যাঁ একটা টেবিল চেয়ার, আয়নাও আছে। এইদিকে আবার ব্যালকনি ছোট্ট একটা, দেখি বাহ দারুণ ভিউ ব্যালকনি দিয়ে। আর এই পাশের রুমগুলো হচ্ছে কমন ব্যালকনি। আচ্ছা আবার বাথরুমটা দেখিনি একবার। বাহ এটাও বেশ বড়, গিজার রয়েছে আর দুটো লাইট আছে, এদিকে একটা ওদিকে একটা। আর রুমের বাইরেই এই যে কমন ব্যালকনিটা বলছিলাম, সুন্দর একটা, এখান দিয়েও ভালো ভিউ আসে। আর এখানে বসে চা ফা খেতে পারো বিকেলবেলা। আর একটা জিনিস দেখো, এই বেডের পাশে সুন্দর একটা জানলা রয়েছে, এখান দিয়ে টানতে হয়, না উপর দিয়ে খুলতে হবে। চারিদিক প্রচুর গাছপালায় ভরা, ছোট বড়, অ্যাম্বিয়েন্সটা দারুণ। আচ্ছা এবার চলো দেখি কি খাবার আছে। বেশ বড় জায়গা, ডাইনিং প্লেসটা বেশ বড় আছে। ডাল ভাত, আলু ভাজা, বাঁধাকপি, কুমড়ো তরকারি আর ডিম কষা, সব খাবারের টেস্ট অসাধারণ, দারুণ রান্না করে। আর এই হোমস্টেতে একদিন খাওয়া দাওয়া নিয়ে পার হেড 1500 টাকা করে পড়ছে, পার রুম না পার হেড। সিজন অনুযায়ী আপ ডাউন হতে পারে। এই হোমস্টে বুকিং করার জন্য ফোন নম্বর দিয়ে দিলাম ডেসক্রিপশনে। আমাদের হোমস্টের বাইরে এখানে দেখো, এখানে ভুট্টার চাষ হয়,
আর দূরে ওইটা হচ্ছে স্কোয়াশের গার্ডেন। এই সন্ধ্যে 6টার সময় চা রেডি হয়ে গেছে। এটাতে রেড টি আছে, এটাতে মনে হয় দুধ চা, আর চিনিও আলাদা করে দিয়ে গেছে। ও এত দূর থেকে সন্ধ্যাবেলায় এর মোবাইলে দারুণ আছে এটা। পাঠিয়ে দাও। হ্যাঁ, 6:30টার মধ্যে আবার পকোড়া রেডি হয়ে গেছে, স্ন্যাক্স চিকেন পকোড়া। এখানে সবাই ভূতের গল্প করছে, কালকে ডাউহিল যাবো তো ওই জন্য প্রস্তুতি নিচ্ছি। বারাণসীতে মণিকর্ণিকা ঘাটে কে দেখেছি যে চিতার আগুন বন্ধ হয়েছে? না হয় না, খুব ভালো। কেন হয়? হ্যাঁ, আগুন চালিয়ে রাখে। আরে সে তো পুরীতেও 24 ঘন্টা মরা পুরী। এখন 19 ডিগ্রি টেম্পারেচার, এখানে খুব একটা ঠান্ডা নেই, বেশ কমফোর্টেবল ওয়েদার। আর মোবাইল ডেটাতে ইন্টারনেট হচ্ছে না, এদের ওয়াইফাই আছে, ওয়াইফাই দিয়ে কাজ হচ্ছে, কিন্তু ফোন করা যাচ্ছে। আর একটা কথা জেনে নাও, তোমরা যদি চিকেন বারবিকিউ করতে চাও এখানে সেটাও কিন্তু অ্যাভেলেবেল, 1000 টাকা পার কেজি। তবে সন্ধ্যাবেলার মধ্যে চিকেন পকোড়া দিয়েছিল, আবার ডিনারও কিন্তু চিকেন আছে, ওই জন্য আমরা চিকেন বারবিকিউ নিয়ে নিই। ডিনারে মাংসের সাথে রুটি অথবা ভাত। আর কালকে সকালে এই 3 চুলের আরও একটা জায়গা কিন্তু ঘুরতে যাবো, তাহলে চলো একবারে সেখানেই দেখা হচ্ছে। সকালে বেশ সুন্দর রোদ উঠেছে, বৃষ্টি হলে কারোরই ভালো লাগে না ঘুরতে আসলে। এই আমাদের দুটো গাড়ি এখানেই ছিল সারাক্ষণ। এই গাড়ি দুটো করেই আমরা টোটাল 3 দিন ঘুরবো। 3 চুলে, ডাউহিল আর কাশিয়াং, 3 দিন ঘোরাতে এক একটা গাড়ি 14,000 টাকা করে নিচ্ছে। চাইলে বুকিং করে নিতে পারো, নাম্বার দেওয়া আছে। আর এখন আমরা যাব 3 চুলের সব থেকে বিখ্যাত জায়গা লামাহাটা ইকো পার্ক। হোমস্টে থেকে 15 মিনিট লাগলো আসতে, বেশিক্ষণ না। এই যে কত বড় পার্ক, আর এর নিচে হচ্ছে টিকিট কাউন্টার। এইটা 20 টাকা করে টিকিট। এই যে এরকম টিকিট কাটা হয়ে গেছে। এই জায়গাটা পাহাড়ের কোল ঘেঁষে তৈরি এমন এক নিলিবিলি সবুজ ঠিকানা, যেখানে শহরের কোলাহল মুহূর্তেই হারিয়ে যায়। ঠান্ডা হাওয়া, পাইন বন, ফুলের বাগান, সব মিলিয়ে এই জায়গা যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। এই জায়গাটা দার্জিলিং শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত। গ্রামটি চারিদিকে পাইন, ধুপি ও ওক গাছে ঘেরা। লামা শব্দের অর্থ বৌদ্ধ সন্ন্যাসী, আর হাট্টা মানে আশ্রম বা বসতি। একসময় এই অঞ্চলটি বৌদ্ধ সন্ন্যাসীদের ধ্যান ও বিশ্রামের স্থান ছিল বলেই এমন নামের প্রচলন হয়েছে। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই এলাকাকে একটি ইকো ট্যুরিজম প্রকল্প হিসাবে গড়ে তোলা হয়। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ নষ্ট না করেই এখানে তৈরি করা হয়েছে সুন্দর বাগান, হাঁটার পথ, বসার জায়গা এবং পাহাড়ের উপরে যাওয়ার ট্রেল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল পর্যটনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান বৃদ্ধি। আজ এই পার্কের দেখভাল ও পর্যটন ব্যবসার সঙ্গে অনেক স্থানীয় মানুষের জীবন সরাসরি যুক্ত। এই জায়গায় একটা প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই, তার উপর এই পার্কটাকে পুরো যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা আরেক লেভেল উপরে নিয়ে যাচ্ছে জায়গাটাকে। পাহাড় কেটে কেটে কি সুন্দর তৈরি করেছে দেখো, নিচে তৈরি করেছে এরকম ফুলের বাগান, আর অনেক বসার জায়গাও রয়েছে আশেপাশে, আর উপরে পুরো পাইন ফরেস্ট। ছবি তোলার জন্য একটা দারুণ জায়গা, কিন্তু পিছনে পাহাড় পেয়ে যাচ্ছ, আর নিচে হচ্ছে রং বেরঙের ফুলের বাগান, আর এদিকে হচ্ছে পাইন ফরেস্ট। ভীষণ সুন্দর ফটোগ্রাফি করা যায় এখানে। আর এখানকার টিকিট প্রাইসটাও কিন্তু অনেকটা কম। এত বড় একটা পার্কে এন্ট্রি ফিস হচ্ছে মাত্র 20 টাকা, এটাও একটা পজিটিভ দিক এটার। আর এখান দিয়ে উপরে উঠে আসার সময় দেখবে একটা টয়লেটও রয়েছে, আর উপরে এরকম বসার জায়গা, নিচেও বসার জায়গা আছে অনেক। আর একটা জিনিস দেখাচ্ছি চলো, এইখানে দেখো এরকম পাহাড়ি ড্রেস পাওয়া যাচ্ছে না, এগুলো পরে ছবি তুলতে পারবে তোমরা। এই যে এটা হচ্ছে নেপালি ড্রেস, এরকম পাহাড়ি, ছেলে মেয়ে দুজনেরই ড্রেস পেয়ে যাবে। পাইন বন পেরিয়ে 1 কিলোমিটার উপরে উঠলে দুটো লেক দেখতে পাওয়া যায়।
সময়ের অভাবে আমি যেতে পারিনি। তোমরা কেউ সেখানে গিয়ে থাকলে কমেন্ট করে জানিও। পথ জুড়ে রঙিন প্রার্থনার পতাকা, উঁচু পাইন গাছ, ঠান্ডা পাহাড়ি হাওয়া এবং পাখির ডাক পুরো পরিবেশকে আরও শান্ত ও মনোমুগ্ধকর করে তুলেছে। পরিপাটি করে ছাটা গাছপালা, রঙিন ফুল আর চারপাশে স্নিগ্ধ সবুজ গাছের গালিচা মনকে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সারি সারি লম্বা পাইন আর ধুপি গাছ এই পার্কের অন্যতম প্রধান আকর্ষণ। গাছের ফাঁক দিয়ে আসা আলো ছায়ার খেলা পরিবেশকে আরও রহস্যময় করে তুলছে। দূরের পাহাড়গুলো সাদা মেঘ আর কুয়াশায় ঢাকা পড়ে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। নীল আকাশ আর ভাসমান মেঘের এই দৃশ্য যে কারোর চোখ জুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাইরে দেখো খাওয়া দাওয়ার সুবিধাও কিন্তু রয়েছে, ম্যাগি, চিপসের প্যাকেট, আশেপাশে প্রচুর দোকানপাট। অনেক দোকান তো বন্ধও দেখছি এখন, খোলেনি, হয়তো পরে খুলবে। এই 3 চুলে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাও, ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। গাড়ি বাইরেই দাঁড়িয়ে ছিল আমাদের, এবার এখান থেকে ডাউহিল যাবো, ভূতের জায়গা নাকি।